মাত্র ৭ বছর বয়সে শরৎচন্দ্রের উপন্যাস দিয়ে বইয়ের প্রতি ভালোবাসা শুরু অমিতাভ চক্রবর্তীর। এরপর না খাওয়া ভুলে শুধুই বই পড়া। কিশোর বয়সেই মাতেন বই কেনার নেশায়। টিউশনি করে পাওয়া অর্থে কিনতেন বই। তার সংগ্রহশালায় এখন হাজারো বইয়ের সমাহার। আমি ৭ বছর বয়সে পড়ছি শরৎচন্দ্র, প্রায় শেষ করে ফেলছি তখন। ৭ বছর বয়সে, ৭-৮ বছর। সেই অবিশ্বাসী খ্রিস্টান যে ক্লাবটা ছিল, ক্লাবের মধ্যে মোটামুটি ভালো বই ছিল। আমার বাবার কালেকশনেও প্রায় ১০০-র উপরে বই ছিল, ভালো ভালো বই। তো পড়ার বইয়ের বাইরে পড়া, এটাকে তখনকার দিনে বলতো আউট বই। এখন কি বলে জানি না, তখনকার দিনে আউট বই বলতো। আউট বই অনেক ফ্যামিলিতেই পড়তে দিত না, একটু বাধা দিত, যে পড়ার টেক্সট বই আছে সেগুলো পড়ো। আমার বাসায় এই বাধাটা ছিল না, আমি যে কোনো বই আমি পড়তে পারতাম। আমার দাদি ছিল, বাবা ছিল, মা ছিল, সবাই পড়ুয়া। আমার দাদির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু বই পড়তে পারতো, লেখাপড়া জানতো নিজের চেষ্টায়। ওই তাদের কাছ থেকেই প্রেরণা পাওয়া, এই আর কি কাহিনী। স্ত্রী, সন্তান আর নাতি নাতনিদের নিয়ে নারায়ণগঞ্জে নিজের ফ্ল্যাটে থাকেন অমিতাভ চক্রবর্তী। তার ফ্ল্যাটে যখন বই রাখার আর জায়গা পাওয়া যাচ্ছিল না, তখন নিজের জমানোর শেষ অর্থ দিয়ে শুধু বই রাখার জন্যই কিনেন আরেকটি ফ্ল্যাট। লাইব্রেরির নাম দেন বইপোকা গ্রন্থাগার। রাখার জায়গা দিয়ে সংকট হইল বলেই এই ফ্ল্যাটটা কেনা। এটা গল্প তেমন কিছু না। আমি তো থাকতাম ওই পাশের ফ্ল্যাটটায়, দেখছেন আপনি। ওই ফ্ল্যাটে থাকার সময় তখন বইগুলো, এত বই ছিল না, বই আরও কম ছিল, তখন ১৫০০-এর মতো বই ছিল। তো সেই সময় বই এলোমেলোভাবে থাকতো। এই দুইটা, একটা এই শেলফটা ছিল আর ওই শেলফটা ছিল, আর অন্য কোনো শেলফ ছিল না। আর বাকি বইগুলো কিছু ইতস্ততভাবে থাকতো, খাটের উপরে কিছু, মাটির মধ্যে কিছু, বিভিন্ন জায়গায় থাকতো। তো তারপরে এই ফ্ল্যাটটা যখন খালি হইলো, এক ভদ্রলোক, উনি আমেরিকা চলে যাবে, ফ্ল্যাটটা বিক্রি করে ফেললো আমার কাছে। বিক্রি করবে যখন জানলাম, তখন ২৮ লাখ টাকা বললো। ২৮ লাখ টাকায় ফ্ল্যাটটা কিনে ফেললাম। মানে আমার স্বপ্ন পূরণ আর কি। এটা আমার বিল্ডিংয়ের অনেকে বলে যে আপনি এত বই দিয়ে রাখছেন, এগুলো এটা কোনো অর্থ আছে? এই ঘরটা ভাড়া দিলে আপনি ১০-১৫ হাজার টাকা ভাড়া পেবেন, আপনি এটা কী করছেন? এগুলো অনেকে বলে আমাকে, কোনো উত্তর দিই না। ওদেরকে উত্তর কি দেবো বলেন? সত্তরের দশকের শুরুতে সাংবাদিকতার পাশাপাশি লেখালেখি করতেন বইপাগল মানুষটি। ১৯৭৭ সালে যোগ দেন অগ্রণী ব্যাংকে। ২০০৯ সালে অবসরের সময় ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। জীবনের অনেক উত্থান পতনেও কাটেনি বইয়ের নেশা। টোটাল বই ২৫০০ বা ৬০০ এরকম হবে। তার মধ্যে স্মৃতিকথামূলক আত্মজীবনী, এটা আছে ৮৫০-র মতো। তারপরে অন্যান্য বইয়ের মধ্যে আছে আমার সঙ্গীত, চিত্রকলা, প্রকৃতি, শিল্প, এগুলো নিয়ে বই আছে। উপন্যাস, গল্প, কবিতা, এগুলো মোটামুটি আছে। নাটক, রচনাবলী আছে কিছু, খুব বেশি না, তবে কিছু আছে রচনাবলী। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ঐতিহ্য নিয়ে কিছু বই আছে। আর বাকি যেইগুলো আছে সেগুলো আমি বিবিধ পর্যায়ে রাখছি আর কি। আত্মচরিত নামে একটা বই, বইটার লেখক হচ্ছে ফকির মোহন সেনাপতি। এই লেখকের নামই বোধহয় সম্ভবত অনেকে বলতে পারবে না। রবীন্দ্রনাথের তখন বয়স কত ছিল, কত বয়সে রচনা করছে, সেটা স্বরলিপে গিয়ে আর কে, এই ধরনের। তারপরে তথ্যপঞ্জি আছে বইটার, যে কোন কিসের পরিপ্রেক্ষিতে বইটা লেখা হয়েছিল, সেই কাহিনীগুলো সব কিছু আছে এখানে, পুরো ডিটেলস, মানে পুরোপুরি গবেষণামূলক বই। আর এই বইটা একটা অদ্ভুত টাইপের লোক, ইতিবৃত্তে চণ্ডাল জীবন, মনোরঞ্জন ব্যাপারীর লেখা। ওনার সাথে ঘটনাচক্রে খুব নাম করা লেখিকা মহাশ্বেতা দেবী, উনি তো দলিতদের নিয়ে বেশি লিখছেন। ঘটনাচক্রে ওনার সাথে মহাশ্বেতা দেবীর সাথে দেখা হয়, এবং দেখা হওয়ার পর থেকে মহাশ্বেতা দেবী তাকে লেখক হিসাবে গড়ে তুললেন। এই লোকটা প্রথম জীবনে জেলখানায় ছিল। বাংলাদেশের একজন ভালো লেখক এবং আমার বন্ধু, আপনারা নাম শুনতে পারেন, তার নাম হচ্ছে আহসান কবির।
ওনার অনেক বই আছে, অনেকগুলো বই আছে। তার মধ্যে আমি এখানে দুইটা বই দেখাচ্ছি। একটা হচ্ছে ভাজনীতি আছে, রাজনীতি নেই। ভাজনীতি আছে, রাজনীতি নেই একটা বই। আরেকটা বই, এটা বোধহয় সম্ভবত গত বছরের লেখা, বাড়ি নম্বর 677। এইটা নামটা দেখে অনেকে বুঝতে পারবে না যে বাড়ি নাম্বার 677টা কি। এটা কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি। আমরা যে 32 নাম্বার বলি, 32 নাম্বার কিন্তু বাড়ি না, 32 নাম্বার হচ্ছে রোড। আর তার যে বাড়ি নাম্বার এটা 677, সেটা তাকে নিয়ে লেখা। প্রফুল্ল কুমার সরকার, বঙ্গেশ্বর রায়, শ্রী আদিনাথ সেন সহ অনেক অজানা লেখকের বই রয়েছে অমিতাভ চক্রবর্তীর গ্রন্থাগারে। এই বইটা হচ্ছে আদিনাথ সেনের লেখা। আদিনাথ সেন হচ্ছে দীননাথ সেনের লেখা ছেলে। আমরা ঢাকায় গ্যান্ডারিয়াতে দীননাথ সেন রোড, সেই দীননাথ সেনের জীবনী লিখছেন। আদিনাথ সেনের ছেলের নাম হচ্ছে দিবানাথ সেন। দিবানাথ সেন হচ্ছে সুচিত্রা সেনের, চিত্রনায়িকা সুচিত্রা সেনের হাজব্যান্ড, যে স্বামী। বঙ্গেশ্বর রায় ছিলেন একসময় ব্রিটিশ আমলের বিপ্লবী ছিলেন, ব্রিটিশ আমলের বিপ্লবী। ওনার জন্ম ঢাকায়, এবং ঢাকাকে নিয়ে ওনার খুব আকুলতা ছিল। যতদিন জীবিত ছিলেন, জীবিত অবস্থায় প্রতি বছর তিনি ঢাকাতে আসতেন। ঢাকা নিয়ে খুব আকুলতা ছিল তার। এই দুইটা বই তার। না না, অনেকেই নাম জানে না। রেবতী মোহন দাস, ওনার নামেও রোড আছে, উনি রায় বাহাদুর ছিলেন। রেবতী মোহন দাস রোড ঢাকায় আছে। তার আত্মকথা। সরলা বালা সরকার, নাম করা লেখিকা, ওনার নাম সবাই জানে। যারা পড়ুয়া বইটি পড়ে তারা সবাই জানে, রবীন্দ্রনাথের আত্মীয়। শুধু কি বই সংগ্রহ, অমিতাভ চক্রবর্তীর আগ্রহ রয়েছে সঙ্গীতেও। বই পড়ার পাশাপাশি হাওয়াইয়ান গিটার বাজান তিনি। সবার জন্য উন্মুক্ত অমিতাভ চক্রবর্তীর বইপোকা গ্রন্থাগার। বই পড়ার পাশাপাশি প্রতি রোববার সন্ধ্যার পর চলে আড্ডা। আমি চিরকালের আড্ডাবাজ মানুষ, ছোটবেলা থেকে। এখনো আসে বন্ধু বান্ধবরা। এই আড্ডাতে মানে কত রাত হয়ে যায় বলতে পারি না। বই পড়তে কোনো বাধা নেই, যে কেউ বই পড়তে পারে। আর বই অনেকে নিয়েও যায়, নিয়ে গেলে আমি একটা রেকর্ড রেখে দিই, তাদের নিয়ে যায়, আবার কিছুদিন পর দিয়ে যায়। এইখানেই 2টা রুম ছিল, আমি মাঝের দেয়ালটা ভেঙে একটা করছি। আর ওদিকে একটা রুম আছে, ওখানে রেস্টের জন্য অনেক লোকজন আসে এখানে লাইব্রেরিতে, হয়তো রাতে স্টে করবে, তখন থাকে এখানে। অনেক লেখক আসে, কবি আসে। হ্যাঁ, আড্ডা হয়। কলকাতা থেকে আসে, আগরতলা থেকে আসে, মানে তারা আমরা বন্ধুস্থানীয়। উত্তম সাহা নামে আগরতলার একজন নামকরা খুবই ভালো নাট্যজন, লেখালেখিও করে, উনি আসছে। উনি আচ্ছা, দেশীয় লেখকদের মধ্যে অনেকেই আসছে আমার এখানে। ওই যে শাহেদ কায়েসের নাম বললাম। বর্তমানে অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বইপোকা গ্রন্থাগার দেখভালে সঙ্গ দেন তার স্ত্রী। এরপর কে দেখবেন তা নির্ধারণ না হলেও এই দম্পতি চান গ্রন্থাগারটি টিকে থাকুক দীর্ঘকাল।